কেউ তো গাছের কথা বলবো আর গাছ নেই আলোচনা করব। প্রথমত বলি সজনা গাছের একটা ভিডিও আপনাদেরকে দেব, যা আপনারা 12 মাসই সজনা গাছ কিভাবে টবের মধ্যে বানাতে পারবেন। আর প্রথমত বলে দিই যে এই সকল সজনা গাছ আপনারা খুব সহজেই বানাতে পারবেন। শুধু এর ভিডিওটা আপনাদেরকে দেব কয়েকটা দিন পর, কারণ এর গাছটা ফুটে যাক, গাছ ফুটবার পরেই কিন্তু মানে এই যে সাইডকার এই সকল অংশ দিয়ে সুন্দর সুন্দর ডাল বেরোনোর ব্যাপার আছে, তবেই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে পারবেন এবং তবেই সজনা গাছ বানাতে পারবেন। এ নিয়ে কিন্তু বলবো। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গাছের নাম ধরে ধরে গাছের পরিচর্যা। কি সুন্দর দেখতে হবে আর ভারী সুন্দর দেখতে হবে আপনার গাছটি। আপনি কাটাই ছাঁটাই করেন বা কাটাই ছাঁটা সম্বন্ধে অনেক ভিডিও দেখেছেন যে গাছ কাটিং করার পরে গাছের একটা সৌন্দর্যতা বৃদ্ধি পায়। তো আজকে এই যে ডোগাগুলোকে আমরা কেটে ফেলে দিই আর এইগুলোর থেকে কিন্তু আবার চারা বানানো যায়, কিন্তু আপনাদের চারা বানানো যায় না, তার কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলি প্রথমত, তারপরে অন্য প্রসঙ্গে তো অবশ্যই আসবো। হ্যাঁ, যে কোনো গাছের ডোগাকে যদি আপনি কাটিং করে অতি অযত্নে গাছ বানিয়ে নিতে চান আর খুব সহজেই বানিয়ে নিতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম জানতে হবে গাছ থেকে যখন একটা ডোগা কাটিং করে নেন আর সেটা অনেক বড় বড় কেটে ফেলেন, এটা আপনাদের সর্বপ্রথম কিন্তু সবচেয়ে বড় ভুল। অর্থাৎ দেখুন, গাছের যখন আপনি ডোগাটা কেটেই নিলেন, তাহলে এর শেকড় আছে কি? তাহলে আপনি বেশ বড়সড় ডগা কেটে গাছ করার চেষ্টা করছেন, আর কি করে হবে আপনার গাছ? দ্বিতীয়ত বলি যে গাছের ডগা কাটিং করে যখন গাছ তৈরি করা হয়, প্রথমে যেটা কিন্তু দেখালাম ওটার নাম হচ্ছে আজোয়ান। আর গাছের ডগা কেটে অনেক কিছু করেন, এই অ্যালোভেরার জেল দেন, হরমোন পাউডার দেন। দেখুন, যে গাছের রুট হয় তাতে পাউডার দিলে একটু তাড়াতাড়ি শেকড় আসে, বা অ্যালোভেরা জেল দিলে একটু তাড়াতাড়ি শেকড়টা বেরোতে থাকে, কিন্তু তার মানে এই নয় যে গাছের ডগাটা কেটে বসালে তার শেকড় হবে না। আপনার বাড়িতে এই ধরনের কোনো হরমোন পাউডার নেই, বা আপনি অতি সহজেই একটি গাছ বানাতে চেয়েছেন, তাহলে আমি আপনাকে বলবো এর অধিক কাজ শিখতে গেলে তাহলে আপনাকে জানতে হবে এবং ট্রেনিং নিতে হবে। তবে আমি আপনাকে বলবো আপনার বাড়ির টুকটাক ফুলের গাছ টাছগুলোকে আর আপনি ছোট্ট ছোট্ট করে নিজের মতো করে বানিয়ে নিতে পারেন। শুধু খেয়াল করবেন গাছের উচ্চতাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি এরম সাইজের ডোকা কাটিং করবেন, আর সেটাকে কিন্তু আপনি রোপণ করবেন যেখানে আপনার একটু ছাওয়া রৌদ্র রয়েছে। তাহলে আপনি কিন্তু অনায়াসেই আপনার ফুলের যে কেটে দেওয়া গাছের ডালগুলিকে আবার অনায়াসেই আরেকটি জায়গাতে বসিয়ে বানিয়ে নিতে পারবেন একটি নতুন গাছ। এই যে বোগেনভিলিয়ার গাছ, এটা দেশীয় একটা ভ্যারাইটি, আর আপনি মাটিতে বসিয়ে দিয়েছেন না, বা সম্পূর্ণ মাটির মধ্যে রয়েছে না, গাছের বৃদ্ধি হচ্ছে, ফুল কিন্তু বেশি হচ্ছে না সেভাবে। তাহলে এই বোগেনভিলিয়ার গাছ যখন আপনারা বসান, ছোট টবে তো বসাবেন, তবে বালির পরিমাণটা একটু বেশি দিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনি ফুলের পরিমাণটা বেশি পাবেন। আর একেবারেই যদি সবুজ তরতাজা হয়ে থাকে, তাহলে আপনি এ সময়কার জন্য একটু সুপার ফসফেট পটাশ দিন, 2 রকমের নিন, আর তার থেকে 2 রকম একসঙ্গে মেখে 4 চামচের 1 চামচ নিন। গাছের গোড়াতে প্রথমত জল দেবেন, আর তারপরে কিন্তু আপনি সুপার ফসফেট পটাশটি চারিধারে দেবেন। দেওয়ার পরে মাটিকে এলোমেলো করে দেবেন। জল দেওয়ার থাকলে প্রথমত জল দেবেন, 24 ঘন্টা পরে কিন্তু এটি দেওয়ার পরে জল দিতে হবে, তাহলে আপনার গাছে ফুলে ফুলে ভরে উঠবে। এই হুট করেই গাছের বৃদ্ধি হয় না। এই গাছটির নাম হচ্ছে ঘুঘুলতা। আর এই ঘুঘুলতার গাছের থেকে মানে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। আর এই ঘুঘুলতার গাছ আপনি যখন করেন, তো সেই জন্য বলবো যে ঘুঘুলতার গাছ করেন মানেই ঘুঘুলতা, ম্যান্ডিভিলা এরকম লতা জাতীয় গাছগুলো এরকম একটা করে কাঠি দেবেন, তবে গাছের উচ্চতা বেশি এরকম লতা জাতীয় গাছগুলোকে রাখবেন না যেন। এই যে যেমন আপনার ফ্লেম ভাইনের গাছটি একদম অরেঞ্জ কালার গাঁদা ফুলের মতো প্রচুর পরিমাণে ফুল হয়, ফুল হয়েছে, ফুল শেষে আবার বীজ ধরা শুরু হয়েছে, কিন্তু বীজের চারা থেকে চারা হতে গেলে, তার থেকে ফুল হতে গেলে বহু সময়। সেজন্য এই সকল গাছকে যদি আপনারা অনায়াসেই ডোকা কেটে নিজেরাই করতে চান, তাহলে করে নিতে পারেন। আর এই রকম লতা জাতীয় গাছগুলোকে আপনি যখন বানাবেন না, মানে গাছটিকে যখন বানাবেন, তাহলে তার উচ্চতা বেশি কখনোই রাখবেন না, তাহলে গাছের সৌন্দর্যতা কখনোই আপনি খুঁজে পাবেন না। হ্যাঁ, হারিয়ে ফেলতে থাকবে গাছ তার নিজের রূপ।
তাহলে লতা জাতীয় গাছের কিছু ফুল হওয়ার পরে আপনি কিন্তু অবশ্যই ডগাগুলোকে কাটিং করে দেবেন। তাহলে কিন্তু লতা জাতীয় গাছ আপনার সবসময়ের জন্য প্রচুর পরিমাণে ফুলও হতে থাকবে, গাছও ভালো হতে থাকবে। এবারে আসি, যে সকল গাছ অনেকেই রোপণ করার পর ফার্স্ট ফার্স্ট বৃদ্ধি করে, এই বৃদ্ধি নিয়ে আপনাদেরকে একটু বলি যে যে কোনো গাছ কেউ তো বৃদ্ধি করতে পারে না, আর কেউ খুব ভালো গাছ করতে পারে। কিন্তু কেউ খুব ভালো গাছ করার আগেই যদি গাছকে আঘাত করে তাহলে কেমন হয়, আর সেটাই মনে হয় বেশিরভাগ বন্ধুরাই করে ফেলেন অজান্তে। বাড়ছে সেজন বাড়তে দিন, গাছকে বৃদ্ধি হতে দিন। গাছের বৃদ্ধি একটা সময় হতে হতে নিজের থেকেই গাছ তার বৃদ্ধি বন্ধ করবে, আর এই সময়ের জন্য গাছের বিভ্রান্ত করা কখনোই উচিত নয়। দেখুন, আমি এই গাছটিকে কাটিং করেছিলাম, আর কাটিং করার পরে নতুন নতুন শাখা বেরোচ্ছে, কারণ আমার উদ্দেশ্য আছে গাছ থেকে বেশি বেশি পরিমাণে ডগা নেওয়া, কারণ আবার ওর থেকে চারা বানানো। আর আপনার সেই উদ্দেশ্য তো নেই। এখানটায় একটা বিষয় লুকিয়ে রয়েছে, এই কথাটার মানে একটু বুঝতে পারলে আপনি ভালো গাছ অবশ্যই করতে পারবেন। এই দেখুন, কাটিং করেছি, বৃদ্ধি হচ্ছে, এটা আলামুন্ডার গাছ। কাটিং করেছি, বৃদ্ধি হচ্ছে, কাটিং করছি না, বৃদ্ধি হচ্ছে। তার মানে এই গাছটাকে যে আমরা কাটিং করছি না, এর বৃদ্ধিটা কি হচ্ছে, একটা ডাল লম্বা হয়ে ওপর দিকে উঠছে, আর সেও তো বেশ সুন্দর দেখতে হচ্ছে, তাই না? একদম লম্বা হয়ে দেখুন কি সুন্দর হতে থাকছে। আর সেই জন্য কোনো গাছ যখন একা একা হঠাৎই দেখেন যে লম্বা হয়ে ভালোই বৃদ্ধি হচ্ছে, কিন্তু সাইডে তার একদম একটাও শাখা নেই, তাহলে আপনার করণীয় যে তার বৃদ্ধিটাকে স্টপ না করে দেওয়া। গাছের প্রথম ডগাটা যখন 1 ফুট উচ্চতায় আপনি কাটিং করে ফেলেন না, আর কাটিং করার পরে অজস্র শাখা বেরোতে থাকে, তো অজস্র শাখা বেরোনোর পর দেখবেন গাছের যখন অজস্র শাখা বেরোতে থাকবে, মূল কথাই গাছ তার খাদ্য খাওয়ার জন্য অনেক লোক তৈরি করে ফেলেছে, অনেক জন তৈরি করে ফেলেছে, আর যাতে তারাই কিন্তু গাছ নিজের থেকেই দুর্বল থাকবে, আর দুর্বল থাকা মানেই গাছে ফুল অটো স্টার্ট হয়ে যাবে। তাহলে যে কোনো গাছকে একা একা বৃদ্ধি পেতে দিলে, একটা গাছের ডগায় বৃদ্ধি পেতে থাকলে, সাইডে তার শাখা না থাকলে, তাহলে ফুলটা কোথায় হবে? সেই জন্য প্রথম অবস্থায় গাছের একটা উচ্চতা আপনাকে বানিয়ে নিতে হবে। বানিয়ে নিতে হবে মানে 1 ফুট উচ্চতা মতো নিয়ে নিলেন, তাহলে গাছটি 1 ফুট উচ্চতা মতো হলো। তারপরে কিন্তু আপনার ডগাটি কাজে লাগুক আর নাই বা লাগুক, ডগাটি কিন্তু কেটে ফেলে দিতে হবে, ফুল হোক আর নাইবা হোক। তাহলে গাছ রোপণের প্রথমটার জন্য কিন্তু আপনি গাছের ডগাটা কাটিং করলেন। তারপর কি করলেন? তারপরে যেটা করেন, গাছের ফুল শেষে কাটিং করেন। তাহলে প্রথম যখন গাছটি রোপণ করা হয়, তাকে একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত আপনাকে নিয়ে যেতে হবে, আর সেই সময়টায় গাছ একা একা লম্বা 1 ফিট মতো উচ্চতা হতে থাকে, দেখুন। আর তারপরে এই গাছের ডগাটিকে কাটিং করা হয়, আর কাটিং করলে কিন্তু গাছে অজস্র শাখা বেরোতে থাকে। হ্যাঁ, সেটাই কম সময়ে সঠিক ভাবনা, আর সেই ভাবনাটাই আপনাকে ভাবতে হবে। ধরুন গাছের ডগাটিকে দেখুন, গাছের প্রথম অবস্থাতে ওখান থেকে 1 ফুট উচ্চতায় এই জবা গাছের ডগাটিকে প্রিন্ট করা হয়েছে। এবারে দেখছেন যে গাছের অজস্র শাখা বেরোতে থাকছে, দেখুন নিচ পর্যন্ত প্রচুর শাখা বেরোতে থাকছে। তাহলে আমরা এটার দ্বারা কি বুঝলাম? যে গাছের প্রথমত 2টি ডাল লম্বা হয়ে উঠেছিল, আর তাতে ফুল হোক আর নাই হোক, আমি আমার উচ্চতাটা যতটুকু রাখার দরকার সেই মতো রেখে কিন্তু গাছটিকে কাটিং করে দিয়েছি। আর কাটিং করার পরে দেখছি যে অজস্র শাখা বেরোচ্ছে। তার মানে এই গাছটির যখন একটা ডাল ছিল, আর একটা ডালের দ্বারায় আপনার কি ছিল, যে একটা ডালই খাদ্য খেত, এ সময়ের জন্য প্রচুর শাখা বেরোনো শুরু হয়েছে। আর প্রচুর শাখা বেরোনো মানেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে। হ্যাঁ, এই কথা তো সবাই জানে যে প্রচুর গাছের ডাল শাখা বেরোলে প্রচুর ফুল হবে, আর এখানটায় কিন্তু বিজ্ঞান লুকিয়ে রয়েছে। যখন গাছের অতিরিক্ত ডাল শাখা বেরোতে থাকবে,
তার মানে গাছের যখন খাদ্য যেভাবে তার ছিল, তার দুটো ডালের দ্বারাই কিন্তু খেতে পারত। আর সেটা কিন্তু যখন 20টা ডাল হয়ে যাচ্ছে, অটোমেটিকই দুর্বল, এটা অঙ্ক বলছে। আর আপনি অনায়াসেই তা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। অর্থাৎ আপনারা যখন কোনো গাছকে একাকে বৃদ্ধি পেতে দেবেন, সেক্ষেত্রে দেখবেন লম্বা লম্বা হতেই থাকবে। আর গাছ তার ফুলের চিন্তা কখনোই করবে না, কারণ নির্দিষ্ট হাইটে গিয়ে যখন গাছের এমনি ডাউন আসবে, তবে কিন্তু গাছ ফুলের চিন্তা করবে। তাহলে গাছে প্রচুর পরিমাণে ফুল নিতে গেলে এই কাজটা আপনাদের প্রধান। আর এই কাজটি করতে পারলে আপনার গাছে নিজের থেকে প্রচুর পরিমাণে আসবে ফুল। তাহলে যখনই কোনো গাছকে আপনি কাটাই ছাঁটাই করতে থাকবেন, তার ডালের সংখ্যা অনেক বৃদ্ধি পেতে থাকবে। আর বৃদ্ধি পাওয়া মানে গাছে কিন্তু বেশ প্রচুর ডাল শাখা মানে প্রচুর পরিমাণে গাছে ভর্তি কুঁড়ি। আর আর এই গাছের কুঁড়ি আসা মানেই একটা করে ওষুধের ড্রাম নিয়ে বা ওষুধকে বারে বারে স্প্রে করলেই গাছে ভর্তি ফুল আসবে না। তাহলে গাছের ডগা অসংখ্য যখন বেরোতে থাকবে, গাছের দুর্বলতা প্রথম থেকেই কিন্তু আসতে থাকবে। আর তারপরে আসবে গাছের একদম কুঁড়ি ফুলে ভর্তি। এটাই সিস্টেম। আর সেটা না করে আমরা ভাবছি যে ফুলের কুঁড়ি কেন ঝরে যাচ্ছে, গাছে কেন ফুল আসছে না, ফুলের কুঁড়ি কেন ঝরে যায়। আর ফুলের কুঁড়ি ঝরে যাওয়ার তো ব্যাপারটা এখানে আপনাকে বুঝিয়ে দেওয়া আছে না। গাছের, আবারও বলছি, গাছের একটা ডাল ছিল, আপনি কাটিং করেছেন, অনেক ডালপালা বেরিয়েছে। আর ডালপালা বেরোনো মানেই ফুল আসবে, কারণ গাছের ডাল দুর্বল হলেই ফুলটা আসবে। খুব ভালো করে লক্ষ্য করলেই আপনি পাবেন। এখানেই চলে আসুন, আম, জাম, জামরুল, পেয়ারা, সবেদা, যে কোনো ফুলের গাছ, ঠিক সিস্টেমটা কিন্তু কাছাকাছি। তাহলে এই যে দেখতে পাচ্ছেন কিভাবে ফুলের কুঁড়ি, তাহলে গাছে তো এমনিই আপনার দুটো ডালের দ্বারাই গাছটি ছিল, আপনি কোনো খাদ্য দিচ্ছিলেন না, গাছের বৃদ্ধি হয়েছে। বৃদ্ধি এই কারণে হয়েছে, যখন আপনি ডোগাটা কাটিং করে দিয়েছেন, অজস্র শাখা বেরোনো শুরু হয়েছে। ক্লিয়ার? তাহলে এই যে ডোগাটা আপনি কাটিং করেছিলেন, অনেক শাখা বেরিয়েছে, আর তারপরে ফুল বেরিয়েছে। তাহলে এতগুলো ডাল খাবেটা কি? আর এর জন্য কি আপনি ফার্স্ট ফার্স্ট খাবার দিতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। একেবারে তরল খাদ্য আপনি দিন। দেখুন, হাতের সামনে যে তরল খাদ্যগুলি আপনি বানিয়ে রেখেছেন, আপনার কিচেন কম্পোস্ট বানানো রয়েছে, বা বাদাম খোল, সরিষার খোল, যে কোনো খৈলকে 100 গ্রাম জলে ভেজাবেন, ঠিক 10 লিটারের জলের সাথে, এটা আপনারা জেনেছেন। আর সেই জলটি কিন্তু আপনি গাছে দিতে থাকবেন। দেখুন, ভেতর থেকে যা রোগটা ভালো হয়, সেখানে আপনি বাইরে থেকে কোনো ওষুধ দিয়ে ভালো করতে পারবেন না। তাহলে এই কাজটা করতে গেলে গাছের ডগা কাটিং করে দিয়েছেন, তারপরেই বেরিয়েছে ছোট ছোট শাখা। আর শাখা বেরোনো মানে আপনাকে তরল খাদ্য দেওয়া। এইটুকু কিন্তু আমি এর অনেক ভিডিওর দ্বারা বলেছি, যে যখনই আপনারা গাছের কাটিং করবেন, কাটিং করার পরে কিছু ছোট ছোট শাখা বেরোতে থাকবে। আর শাখা বেরোনো মানেই মোটামুটি শাখা বেরোলো, দেখুন 2 থেকে 3 ইঞ্চি করে শাখা বেরোলো। আর শাখা বেরোনোর পরেই আপনারা খাদ্য দেবেন। অর্থাৎ আপনাদের যে সকল গাছকে কাটিং করেছেন, আর তারপরে সুন্দর সুন্দরভাবে তাদের শাখা বেরোতে থাকছে, গাছ ধীরে ধীরে তরতাজা একেবারে সবুজ হতে থাকছে, ধীরে ধীরে গাছ বৃদ্ধি পেতে থাকছে। আর বৃদ্ধি পেতে থাকা মানেই আপনাকে কিন্তু খাদ্যটা আরও দিতে হবে। এই কারণে আপনার খাদ্য দিলে ক্ষতি কিছু হবে না, কারণ আপনার গাছে দুটো ডাল ছিল, এখন আর দুটো ডাল নেই, 200 ডাল হয়ে গেছে। আর তার জন্য প্রচুর পরিমাণে তাতে কুঁড়ি এসেছে, আর সেই কুঁড়ি কিন্তু গাছ ধরে রাখতে পারছে না। আর এটাকে আমরা রক্ষা করার জন্য কি করছি, আমি ভালো করার জন্য আমরা কেউ কেউ ব্যবিস্টন দিচ্ছি, কেউ কেউ আবার এই ফুলকে ধরে রাখার জন্য বোরন দিচ্ছি, নানান ধরনের যে যার মতো করে দিচ্ছেন। তবে মূল কথা আমি আপনাকে বলবো, এ সকল যা করছেন সেটা হালকা পরিমাণে করুন, বেশি বেশি কখনোই নয়। আর যখনই আপনি প্রথমত এই কাটিং করার পরে খাদ্যটা দিতে থাকবেন, গাছের রং আপনার এমনি সুন্দর হতে থাকবে। গাছের ওষুধ দেওয়ার আগেও আপনার এই কাজগুলো থাকে, যে কাটিং ছাটিং করা। দেখুন, আপনি কাটাই ছাটাই করেছেন, আর কাটাই ছাটাই করার পরেই দেখছেন আবার নতুন নতুন শাখা বেরোচ্ছে। তাহলে সে গোলাপ গাছ হোক, আর আপনার যে কোনো ফুলের গাছ হোক, আর দেখবেন একদম ফুলের গাছ মানে, আর গরমের গাছকে সুন্দর রাখতে গেলে একটু কাটিং আপনাকে করতে হবে। আর কাটিং করা মানেই জানবেন একদম সুন্দর সুন্দর শাখা বেরোতে থাকছে। আর সে যত পরিমাণেরই রৌদ্র হোক না কেন, গাছের কিচ্ছু যায় আসে না। সেজন্য গাছের রং ভালো রাখতে গেলে
কাটিংটি আপনাকে অত্যন্ত জরুরি আর এই সময়কার জন্য করতে হবে। আর এই সময়ের জন্য যদি আপনি কাটিংটা করে থাকেন আর তাহলে আপনি জানবেন যে আপনার গাছ একদম ফ্রেশ থাকবে। একই কথা বারে বার, শুধু একটু বোঝার ভুল। আর আমরা এটা না বুঝতে পারলে হয় পরের পর একটার পর একটা সমস্যা। সেজন্য কালকের ভিডিও দ্বারা আপনাদেরকে বলেছিলাম যে গাছের রং যদি একেবারে আপনার খারাপ থাকে, লালচে লালচে ভাব থাকে, গাছের কুঁড়ি গাছ থেকে ঝরে যায়, সেই ক্ষমতাটি ঠিক রাখার জন্য আপনি স্প্রে খাদ্য এবং গাছের গোড়ায় খাদ্য দুই কিন্তু দেবেন। আর এটা দিতে গেলে একদম তরল খাদ্য আপনি বানিয়ে নেবেন। তো এই সময়ের জন্য নয়, এটা সব সময়ের জন্য আপনার দেওয়া যায়। দেখুন, যেটা বললাম যে একদম ফাস্ট কাজ করবে, আপনি শিংকুচি নেবেন। শিংকুচি কালকেও বলেছিলাম, আজকেও বলছি, শিংকুচি নেবেন, বনডাস্টের দানা নেবেন, বা আপনি বাদাম খৈল নেবেন। এদেরকে জলে ভেজাবেন আর এদের জলটাও আপনি স্প্রে করবেন। তাহলে আপনি আন্দাজটা জেনেছেন যে গোড়াতে শুধু জল হিসাবে দিতে গেলে 100 গ্রাম খৈল বা 100 গ্রাম অন্য কিছু মানে বনডাস্ট, লেদার মিল, এদের জল 10 লিটার জলের দ্বারা দিতে হয়। তাহলে আপনি বনডাস্ট বা শিঙের দানা এই দুটোকেই গাছের ওপরে স্প্রে করতে চলেছেন। তাহলে এদের একটু কিন্তু পরিমাণ কম বেশিতে কিছু যায় আসে না। অর্থাৎ আপনি 5 লিটার জলের মতো নিয়ে তাতে আপনি ধরুন 200 গ্রাম কুচি বা বনডাস্টের দানা ভিজিয়ে দিয়েছেন, অসুবিধে নেই। আর সেটা বনডাস্ট বা শিংকুচি এই দুটি যদি ব্যবহার করে থাকেন তাহলে আপনারা 200 গ্রাম করে নেবেন আর 5 লিটার জলের বালতিতে দেবেন। আর সেটা আপনার মোটামুটি 6-7 দিনের মতো একটু ফুচিয়ে নেবেন, কারণ শিংকুচির থেকে ওর কালার জলটা বেরোতে একটু সময় নেয়, মানে পচতে একটু সময় নেয়, খুব হাড্ডি শক্ত সমর্থ তো, সেই জন্য 6 থেকে 7 দিন পর্যন্ত আপনি জলে ভিজিয়ে রাখবেন। আর ওই জল থেকে 1 মগের মতো জল নেবেন, এক্সট্রা আরও 4 থেকে 5 লিটার জলের সাথে আপনি দেবেন, 1 মগ করে জল তুলে নেবেন, একদম ফুল ভর্তি মগ জল নেবেন। আর সেই জলটা কিন্তু আপনি আরও 5 লিটার জলের সঙ্গে এক্সট্রা গুলে নিলেন, আর সেই জলটাই কিন্তু আপনি গাছকে বারে বারে স্নান করাবেন আর গাছের গোড়াতেও দেবেন। আপনি আপনার গাছকে চিনতেই পারবেন না যে আপনার গাছ কত সুন্দর হয়ে গেছে। গাছ নিজের থেকেই রং বদলাতে থাকছে, একদম ফ্রেশ ফ্রেশ হতে থাকছে, ভালো হতে থাকছে আপনার গাছ, যদি আপনি এই কাজটি করতে পারেন। নাইট্রোজেন জাতীয় যদি কোনো স্প্রে করতে চান সেটাও আপনারা করতে পারেন, 10-26-26 বা 28-28 গোমর বা ডিএপি বা ইউরিয়া, এদেরকে যদি আপনি স্প্রে করতে চান করতে পারেন। তাহলে এটা আপনারা জেনেছিলেন যে 50 গ্রাম 2.5 লিটার ঠান্ডার বোতলে দেওয়া, এর পরিমাণটা আপনাকে কম রাখতে হবে। আর এটা অনেক পাওয়ারফুল খাদ্য, নাইট্রোজেন মানে খুব পাওয়ারফুল খাদ্য। আর সেই খাদ্যটাকে কিন্তু আপনার 50 গ্রাম 2.5 লিটার জলের সাথে দিচ্ছেন, আর তা থেকে 1 সিপি নিচ্ছেন, যে ঠান্ডার বোতলে আপনি ভিজিয়েছেন, আর সেই সিপি থেকে 1 সিপি মাত্র নিচ্ছেন, আরও 2.5 লিটার জলের সাথে আপনি সেটিকে গুলে ফেললেন। মনে রাখবেন কমসে কম 12 ঘন্টা রাখবেন, ভিজিয়ে রাখবেন। আর ওই যে জলটা আপনারা যখন দেবেন গাছে 2.5 লিটার জলের সাথে, তাহলে কিন্তু সেটা নাইট্রোজেন জাতীয় কিছু হলে কিন্তু আপনাকে তার পরিমাণটা কম রাখতে হবে। ঠিক 50 গ্রাম 2.5 লিটার জল, তার থেকে 1 সিপি, আর সেই জলটা 2.5 লিটার জলের সাথে এক্সট্রা গুলে গাছে স্প্রে করা। নাইট্রোজেন জাতীয় কিছু দিতে গেলে সেক্ষেত্রে একই সাথে ফাঙ্গিসাইড ওষুধ দেওয়ার দরকার পড়ে না, আর দেবেন না। আর এমনিই দিলে আপনার কোনো ক্ষতি নেই। আর যদি আপনি জৈব ধরনের কিছু ভিজিয়ে দেন, যেমন সরিষার খোল বা অন্যান্য কিছু, সরিষার খোল হলে কিন্তু 100 গ্রাম হলে 100 গ্রাম সরিষার খোল মানে 10 লিটার জল, এটা আপনারা জেনেছেন গোড়াতে দেওয়ার জন্য। ঠিক ওটাকেও যখন আপনি ঠিক শিংকুচি বা যেমন বললাম বনডাস্ট, এই একই সিস্টেমে আপনারা করতে পারেন। আর ওই জলটি স্প্রে করলেও কিন্তু আপনার খুব ভালো কাজ হবে। দেখুন, আমি যে পরিমাণে বললাম তার থেকেও যদি আপনি কম দেন তাহলে কাজ হবে। যদি আপনি ভাবেন যে আরেকটু বেশি করে দেব, তাহলে কিন্তু পরিমাণ না বুঝতে পারলে গাছে সেটা ক্ষতি করবে। সেজন্য যে পরিমাণে আমরা বলতে থাকি তার থেকেও আপনি যদি কম দিতে থাকেন সেটা গাছের পক্ষে খুব ভালো। দেখুন, পরিমাণে যার কম বারে বারে দেওয়া আর সঠিকভাবে কিন্তু সুন্দর গাছ হওয়া।
তাহলে আপনার গাছের ফুলের কুঁড়ি একদম গাছ ফ্রেশ হওয়া এই নিয়ে কোনো সমস্যা নেই। শুধু সমস্যা থাকছে যে এত রৌদ্রে গাছকে রাখবো কী করে। দেখুন, খাদ্য দিতে থাকুন, গাছে স্প্রে খাদ্য দিতে থাকুন, বানানো খাদ্য দিতে থাকুন। আর এভাবে কিন্তু গাছ আপনার রং থাকলে ভালো, সে যত রৌদ্র পেলেও কিচ্ছু যায় আসে না, যে কোনো 12 মাসই ফুলের গাছ। মাঝে মধ্যে যে কোনো একটা কীটনাশক দিতে থাকবেন, আর যে কোনো কীটনাশক মানে প্রোক্লেম, হামলা, যে ধরনের আপনার বাড়িতে সোনাটা যে ধরনের রয়েছে সেটাই দিতে থাকুন। দেখবেন 12 মাসই ফুলের গাছ একদম কিন্তু ফ্রেশ থাকবে। তবে বড় পোকা যদি থাকে সেক্ষেত্রে বলবো যে সন্ধ্যের পরে ওষুধটা দিলে খুব ভালো কাজ পেতে থাকবেন, আর গাছের পোকামাকড় থেকে গাছ একেবারে মুক্তি পাবে। মোটামুটি একটা বিষয় জানলাম, আরও অনেকটা বলার ছিল। ঠিক আছে, আগামীকাল আরও আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি, আরও অন্যান্য বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করব। আর এভাবে করতে থাকুন, গ্রীষ্মকালে গাছকে ভালো রাখার জন্য যথেষ্ট। এটা এইভাবে যদি আপনারা করতে থাকেন, গাছের রং আপনার কখনোই খারাপ থাকবে না, গাছে ফুল কখনোই কম থাকবে না। শুধু খেয়াল করা, টবগুলিকে দূরাদূরি নয়, কাছাকাছি রাখা, গাছে পরিমাণ মতো জল দেওয়া এবং বারে বারে গাছকে স্নান করিয়ে জল দেওয়া গাছের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো। আর সেই কাজগুলো কিন্তু আপনারা করতে থাকবেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার আসছি আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে। অবশ্যই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, আর অবশ্যই চ্যানেল ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক তো অবশ্যই করবেন। এইটুকু অনুরোধ থাকলো যে একটা করে লাইক দিন, আর আরও বুঝতে পারি যে আপনাদের ভালো লাগছে এই ধরনের ভিডিও, তাহলে আমি বানাতে পারবো। বা যদি নতুন ধরনের কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, আবার আসছি আগামীকাল।